প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। জাতীয় প্রাথমিক সপ্তাহে প্রধানমন্ত্রী বয়স হলে স্থানীয় স্কুলে ভর্তি নেওয়ার নির্দেশ। ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। শিক্ষার্থীদের মানসিক চাপ কমবে, দূর হবে বৈষম্য। বাবা মারা তার যে প্রস্তুতি নেন শিশুর উপর একটা অত্যাচারের পর্যায়ে পড়ে। বাচ্চাদের উপর থেকে যে এক্সট্রা প্রেশার সেটি চলে যাচ্ছে এবং বাচ্চারা মনের আনন্দে এখন লেখাপড়া করতে পারবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ গ্রাহক, বিরূপ প্রভাবের আশঙ্কা। জ্বালানি খাতে দুর্নীতি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। তুরাগ দখলমুক্ত করতে সাভারে ভেঙে ফেলা হচ্ছে সিলিকন সিটি ও আকাশ নীলা হাউজিং এর অবৈধ স্থাপনা। দখলদারদের শাস্তি না হলে উচ্ছেদ টেকসই হবে না বলছে কর্তৃপক্ষ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ছাত্র জমায়েত, বিক্ষোভ। উপাচার্যকে স্মারকলিপি। চলছে 6 শিক্ষার্থীর অনশন। প্রতি বছর কারণ ছাড়াই বাড়ছে ইনসুলিনের দাম। উৎপাদনকারীরা 1.5 বছরে বাড়েনি বললেও মানতে নারাজ বিক্রেতারা। অসহায় ব্যবহারকারীরা, নির্বিকার ওষুধ প্রশাসন। এবং মালয়েশিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান। গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। বৈধদেরও আটকের অভিযোগ। প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বন্ধ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুলে শিক্ষার্থীকে ভর্তি করাতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শিক্ষা নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পড়াশোনা কি সেটা বোঝার আগেই প্রতি বছর কোমলমতি শিশুদের ভর্তি নামক যুদ্ধে নামতে হয়, যা লেখাপড়া নিয়ে শিশুদের মনে ভীতি তৈরি করার পাশাপাশি বাধাগ্রস্ত করে তাদের মানসিক বিকাশকেও। তাই দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতি বছর পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019। প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমাদের দেশে অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। প্রাথমিক ভর্তিতে ছাপানো প্রশ্নপত্রে যৌক্তিকতা প্রশ্ন তুলে প্রতিটি শিশুকে এলাকাভিত্তিক স্কুলে ভর্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সার্বজনীন ও বহুমুখী করতে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয় যেমন মেয়েদের বিদ্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে
এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আমাদের ছেলেমেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। এর আগে দেশে প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ 19 শিক্ষক ও কর্মকর্তাকে এবং বিভিন্ন নৈপুণ্যে কৃতিত্বের জন্য 90 শিক্ষার্থীর হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিশুদের স্বাভাবিক বিকাশে তাদের ওপর পরীক্ষার চাপ কমাতে হবে। এলাকাভিত্তিক স্কুলে শিশুকে ভর্তি করানোর ক্ষেত্রে সব প্রাথমিক স্কুলের মান উন্নয়ন জরুরি বলেও অভিমত তাদের। উন্নত দেশগুলোতে যেখানে কমে আসছে পরীক্ষার সংখ্যা, শিক্ষা পদ্ধতি হচ্ছে আনন্দময়, সেখানে আমাদের দেশে শিশুদের উপর পরীক্ষার বোঝা বেড়েই চলেছে। প্রথম শ্রেণী থেকেই শিশুকে ভালো স্কুলে ভর্তি করানোর প্রতিযোগিতা শুরু করেন অভিভাবকরা। এ নিয়ে কোচিং ও স্কুলগুলোর রমরমা বাণিজ্য কম নয়। প্রধানমন্ত্রীর প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা তুলে নেয়ার ঘোষণাকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে অভিমত শিক্ষাবিদদের। তারা বলছেন, এর ফলে অসুস্থ প্রতিযোগিতা থেকে রেহাই পাবে শিশুদের আসলে তারা তো কোনো কিছু বাবা মারা তার যে প্রস্তুতি নেন, শিশুর উপর একটা অত্যাচারের পর্যায়ে পড়ে। তারা মুখস্থ করান শিশুকে যে জিনিসগুলো তার মুখস্থ করা দরকার নাই। এই সময় শিশু ভর্তি হবে স্কুল আনন্দ সহকারে, এবং তার যে মানসিক টেনশন সেটা অনেকভাবে প্রচণ্ডভাবে তার উপর মানসিক প্রভাব পড়ে। এছাড়াও রয়েছে সেটা ভর্তি পরীক্ষাই হোক আর লটারি হোক, দুটোই কিন্তু সে পাস বা ফেল, সে যে ব্যর্থ হবে বা সে সাফল্য হবে, দুটি এত অল্প বয়সে তার মধ্যে ঢুকে যায়। শিক্ষাবিদরা মনে করেন, এলাকা ভিত্তিক স্কুলে ভর্তি করানোর জন্য সচেতন হতে হবে অভিভাবকদের। আন্তর্জাতিক বিশ্বেও আমরা দেখি যে যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে সে ক্যাচমেন্ট এরিয়াতেই সেই স্কুলে সে ভর্তি হয়। তাতে দুইটা কাজ হয়। একটি হচ্ছে স্কুলটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে যে প্রতিটা স্কুলকে আমরা মানসম্পন্ন স্কুল পরিণত করব, এবং এই যে ভালো স্কুল, সোকল ভালো স্কুল বলে আমরা যেগুলোকে আসলে ভালো বলি, সেই স্কুলগুলোর উপরে এক্সট্রা প্রেশার পড়ে যায়। যে স্কুলগুলোতে ভালো স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেটা একটা কিন্তু এক্সট্রা প্রেশারও কাজ করবে, এবং গার্জিয়ানরাও সেই স্কুলকে ভালোর ক্ষেত্রে আমরা প্যারেন্টিং এবং অভিভাবকরাও দায়িত্ব আছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক স্কুলের মান উন্নয়নের উপর গুরুত্ব দেন তারা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিতে তার কার্যালয়ে গেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সহ আন্দোলনকারীদের 10 জন প্রতিনিধি। এদিকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন নির্বাচন বর্জনকারী প্রগতিশীল ছাত্র ঐক্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট। পুনঃতফসিল ঘোষণা করার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। এদিকে নবনির্বাচিত ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন বলেছেন, প্রোপান্ডা ভিত্তিক রাজনীতি এবং কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার উদ্ধার করে মিডিয়া ট্রায়াল সহ কয়েকটি কারণে ডাকসুর সভাপতি প্রার্থী রেজানুল হক শোভন পরাজিত হয়েছে। আন্দোলন না করে ভোটারদের রায় মেনে নিতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। যে প্রহসনের নির্বাচন তারা আয়োজন করেছেন সেটা আমরা আঙ্গুল তুলে দেখিয়ে দিতে পেরেছি, এবং তিনি যদি পদত্যাগ না করেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী হলে ফিরে যাবে না। আমরা এখানে দাঁড়িয়ে সকল সন্ত্রাসীকে রুখে দিব। সেটা গতকালকে টিএসসিতে যারা হামলা করতে এসেছিল বা যারা ভোটের দিন ভোট চুরি করেছিল, যারা প্রার্থীদের উপর হামলা করেছিল, সব সন্ত্রাসীদের আমরা রুখে দিব। এই ঘটনার কারণেই আসলে ছাত্রলীগের যে এই নির্বাচনে যে নিরঙ্কুশ ম্যান্ডেট পাওয়ার কথা ছিল, শতভাগ বিজয়ী হওয়ার কথা ছিল, মৌলবাদী এবং প্রোপাগান্ডা ভিত্তিক অপকৌশলের কাছে ছাত্রলীগ আসলে কিছুটা আমাদের যে মৌলবাদী শত্রুরা রয়েছে তাদের তৎপরতার কাছে ছাত্রলীগ কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শিরিন, এখন হচ্ছে উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ তারা বসে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, তারা স্লোগান দিচ্ছে। আর অপরদিকে যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছিল সেই 5টি প্যানেলের 2 জন করে প্রতিনিধি এবং ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু, তারা 3 জন, তারা মোট 11 জন, তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তারা উপাচার্যের সঙ্গে এখনো পর্যন্ত বৈঠক করছেন। আর এর আগে দুপুর 1টার কিছু আগে তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে
মিছিল নিয়ে বের হন এবং মিছিল নিয়ে বের হয়ে এসে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন এবং এরপর জনের একটি প্রতিনিধি দল তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে যান। তো এই মুহূর্তে উপাচার্যের কার্যালয়ে দেখা করতে যে প্রতিনিধি দলটি গিয়েছিল তারা বের হয়ে এসেছেন। তারা হয়তো অল্প সময়ের মধ্যে, আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে আছি, আমাদের সঙ্গে মত বিনিময় করবেন। তবে জানাতে চাই সেটি হচ্ছে যে কথা বলেছিলেন কিন্তু আজকে যে ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসেনও, তো তিনি যেটি জানিয়েছেন যে এই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সাদ্দাম হোসেন বলেছিলেন যে তাদের যে ভিপি প্রার্থী ছিলেন তিনি যেরকম নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন, অন্যরাও যেন নির্বাচনের ফলাফল মেনে নেন সেরকম অনুরোধ তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে লিটন নন্দী সহ অন্যান্যরা ভিতরে ছিলেন তারা বের হয়ে এসেছেন। তো আমরা ধারণা করছি যে অল্প সময়ের মধ্যেই তারা বক্তব্য শুরু করবেন। তো তারা যদি কথা বলা শুরু করেন সেটা আমি আপনাকে সরাসরি শোনানোর চেষ্টা করব। শিরিন, এখানে দেখতে পাচ্ছেন আপনি অরণি সামন্তী খান আছেন এই মুহূর্তে কথা বলছেন বাম জোটের পরাজিত ভিপি প্রার্থী অরণি সামন্তী খান। তো আমরা তার বক্তব্য শুনবো। বন্ধুরা, আমরা ভিপি স্যারের সঙ্গে আলাপ করে আসলাম। উনি বললেন, উনি শুনলেন আমাদের কথাই এবং উনি অনেক রকম কথাই বললেন। যারা ক্রিমিনাল অ্যাক্টের সঙ্গে ইনভলভ তাদের হাড্ডিগুড্ডি রাখা হবে না। তো এই 1 বছর যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালিয়েছে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদের হাড্ডিগুড্ডি কেন আছে এখন পর্যন্ত স্যার? এই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি স্যারের কাছে। অনেক কথা পেঁচানো হয়েছে, আমরা আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি। শনিবার পর্যন্ত আলটিমেটাম, শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয়, আমরা এরপরে কঠোর আন্দোলনে যাব এবং যারা ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা উপাচার্যকে 5টি প্যানেল থেকে আমরা বলেছি, আমরা বলেছি তিনি আমাদের দাবির ব্যাপারে করে ইতিবাচক দেননি, বরং তিনি যেটি বলার চেষ্টা করেছেন তিনি বরং আমরা বলেছি আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলোকে প্রত্যাহার করতে হবে। তিনি বলেছেন তিনি আমাদের কথা শোনেননি। তিনি বলেছেন, আমরা তাকে বলে এসেছি যে বিশ্ববিদ্যালয়ের একটা স্টেক হোল্ডার হিসেবে তিনি বরং যেটি বলেছেন যে যারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ করে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ক্রিমিনাল অ্যাক্টে মামলা দেওয়া হবে। তো আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ে এতদিন যারা ক্রিমিনাল অ্যাক্ট করলেন তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? তিনি কোনো উত্তর দিলেন না, বরং গতকাল রাতে রোকেয়া হলে যারা আন্দোলন করেছে তাদেরকে এক ধরনের থ্রেটের মতো দিলেন যে তাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে 7 মার্চ নিয়ে এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। আর ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তারা। 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, এই নির্বাচনটাকে নিয়েও তারা কিভাবে কথাবার্তা বলছে আপনারা লক্ষ্য করেছেন। আজকে ছাত্রলীগ পরাজয় স্বীকার করে নিয়েছে বিপি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ আজকে ফিরত আসা শুরু করেছে, যে পরিবেশটা নষ্ট হওয়ার চেষ্টা করছিল তারা। বিভিন্ন হল সহ এই যে নির্বাচিত অন্য প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু হয়েছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছেন। দুপুরের সময় আরো থাকছে।
দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ, তথ্য পুলিশের। স্বর্ণ বহনকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। তারা মনে করেন আবাসিক সহ সব খাতে গ্যাসের দাম বাড়লে বিরূপ প্রভাব পড়বে জনজীবনে। আর গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের দাম না বাড়িয়ে বরং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের দিকে নজর দেওয়া উচিত। দেশের চলমান জ্বালানি সংকট কাটাতে আমদানি করা হয় ব্যয়বহুল জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। বর্তমানে দৈনিক 50 কোটি ঘনফুটের সঙ্গে এপ্রিলে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 কোটি ঘনফুট গ্যাস। এই যুক্তিতে শুরু হয়েছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। দাম বাড়াতে বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনের উপর চলছে গণশুনানি, যেখানে আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব করা হয়। গ্যাসের সংকটের মধ্যেও আবারও দাম বাড়ানোর এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এর আগে 2টা চুলা 800 টাকা দাম করলো, এখন দাম করে 1440 টাকা। তো এটা হলে পরে আমরা কিভাবে চলবো? যারা ভাড়াইতে থাকে তাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হবে। আর বাড়িওয়ালা তার তো সমস্যা, ওই একটা কল দেখে সে বাড়ি ভাড়া বাড়াই দিবে। আমাদের তো বেতন বাড়বে না, আমাদের বেতন বাড়বে না, গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে সমস্যা হবে না। সব গ্যাসের দাম যদি সরকার বাড়ায় তো আমাদের সম্পূর্ণ গাড়ি ভাড়াও বাড়াইতে হইব। গ্যাসের দাম বাড়ায় তো আমরা গরিব মানুষ কি করি চলবো, কি করি খাইবো? গ্যাসের সাথে সবকিছু সংযুক্ত, তাই না? মনে করেন যে আপনার এই যে বাড়িওয়ালারা বাসা ভাড়া বাড়াই দেয়, তারপরে মনে করেন দ্রব্যমূল্য বাড়ে যায়। বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষের উপর গ্যাসের বাড়তি দামের বোঝা না চাপিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উপর নীতি নির্ধারকদের জোর দিতে হবে। সিস্টেম স্টেবিলাইজ না হওয়া পর্যন্ত তিতাসের গ্যাস মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আর তিতাস সিস্টেমে তো ডেইলি আমার জানা মতে 200 মিলিয়ন গ্যাস চুরি হয়। তিতাস যে প্রপোজাল দিয়েছে সেটা ইমপ্লিমেন্টেড হলে আমাদের ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভনেস হারাবে। সামগ্রিক জ্বালানি উন্নয়ন ব্যর্থতার কারণে আজ আমাদের এক্সপেন্সিভ বহু দামি এলএনজি আনতে হচ্ছে। সবশেষ 2017 সালের মার্চে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধে ক্যাবের করা এক রিট আবেদনের শুনানিতে আদালত এই নির্দেশনা দেন। দেশের চলমান জ্বালানি সংকট কাটাতে আমদানি করা হয় ব্যয়বহুল জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। এই যুক্তিতে শুরু হয়েছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। এটা আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গড়ে 103% বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রায় 1.5 মাস ধরে বুড়িগঙ্গা ও তুরাগপাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জোরালো উচ্ছেদ অভিযান চললেও তাদের বিরুদ্ধে এ পর্যন্ত একটি মামলাও করেনি বিআইডব্লিউটিএ। জরিমানার পরিমাণও খুবই নগণ্য। সংস্থাটির ঢাকা বন্দর প্রধান বলছেন উচ্ছেদের পাশাপাশি দখলদাররা জরিমানা ও শাস্তির আওতায় না এলে অভিযান টেকসই হবে না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন আসল অপরাধীদের সরেজমিনে না পাওয়ায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চলমান অভিযানের 17তম দিনে বুধবার সকাল থেকে তুরাগপাড়ে উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দেখা যায় সাভারে তুরাগ নদীর শত শত বিঘা জমি দখল করে গড়ে তোলা হয়েছে সিলিকন সিটি ও আকাশনীলা ওয়েস্টার্ন সিটি। হাউজিং দুটির অবৈধ স্থাপনার পাশাপাশি উপড়ে ফেলা হয়েছে প্লটের সীমানা পিলার। এ সময় বিআইডব্লিউটিএর ঢাকা বন্দর প্রধান বলেন উচ্ছেদের পাশাপাশি দখলদারদের আর্থিক জরিমানা ও শাস্তির আওতায় না আনলে উচ্ছেদ ফলপ্রসূ হবে না। যত ভবনগুলো দেখেন একটি ভবনেরও আপনার রাজুকের অনুমোদন নেই। রাজুক থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। 1.5 মাসেরও বেশি উচ্ছেদ অভিযানে মাত্র 1,50,000 টাকার মতো জরিমানা হয়েছে। তো একটা মামলা হয়নি। সমস্ত ভরাটকারীদের বিরুদ্ধে একেবারে ফৌজদারি অপরাধে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে সরকারের অর্থ ব্যয়ে উচ্ছেদ এবং ড্রেজিং করা, এক্সকেভেশন করা, এগুলো তো সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। এই টাকাগুলো তাদের কাছ থেকে আদায় করা দরকার।
আইনের বিধানে দখলদারদের উচ্ছেদের পাশাপাশি মামলারও অনুমোদন রয়েছে। তবে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা না দেওয়ার জন্য দখলদারদের সরেজমিনে না পাওয়ার অজুহাত দেন। যে সংশ্লিষ্ট আইনে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয় সেই আইনেরই বিধান আছে যে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলাও করা যায়। দায়ীদের সরাসরি উপস্থিত পেলে ব্যবস্থা নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি দায়ী যারা তাদেরকে উপস্থিত পাওয়া যাচ্ছে না, হয়তো তাদের প্রতিনিধি বা তাদের স্টাফ এমন কেউ তাদেরকেও খোঁজা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকেও পাওয়া যাচ্ছে না। 29 জানুয়ারি থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত 2000-এরও বেশি অবৈধ স্থাপনা ও 5টি হাউজিং প্রকল্প উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সাফারে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। উচ্ছেদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দেব তার কাছে। রাকিব। হ্যাঁ অপলা, 17তম দিনে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি বেশ জোরালো অভিযান চলছে আজ। তো আমরা আপনাকে আগে জানাচ্ছিলাম যে তুরাগের দুপারেই আজ উচ্ছেদ অভিযান চলছে, অর্থাৎ সাভার এবং মোহাম্মদপুরেও। তো এই মুহূর্তে আমরা তুরাগ নদীর উপরেই দাঁড়িয়ে আছি, একটি নৌযানের উপরে মূলত। তো আমরা আপনাকে একটু দেখাতে চাই, এই যে ভবনটি দেখছেন একটি 4তলা ভবন, এটি তুরাগের একদম যে একটি বাঁক, অর্থাৎ গাবতলী যাওয়ার যে বাঁকটি, সেই বাঁকের জায়গা দখল করে এই ভবনটি করা হয়েছিল। একদম 4তলা ভবন দেখছেন, খুবই বহুতল একটি ভবন এবং বেশ শক্তভাবেই করা হয়েছে। ভবনটি ভাঙতেও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আপনি দেখছেন শক্তিশালী দুটি এসকাভেটর কাজ করছে। তো সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি এমন অসংখ্য ছোট বড় ভবন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তুরাগের দুপারেই। তবে সবচেয়ে যেটি এখানে আসলে আমরা আপনাকে সকাল থেকে বলছিলাম যে সবচেয়ে অমানবিক যেটি কাজ সেটি হলো তুরাগের দুপারে কিন্তু বড় বড় হাউজিং কোম্পানি যারা তারা কিন্তু দখল করছেন। এবং আমি যদি একটু আপনাকে ভবনটি ভাঙার পরে আমি বাম দিকে দেখাই তুরাগ নদীটি, আপনি দেখবেন দখলের চিত্রটা আমি একটু দেখাতে চাই আপনাকে সরাসরি। এই যে দেখছেন তুরাগ নদীটি, এই নদীটির ঠিক বাঁক, গাবতলী যাওয়ার যে বাঁকের কিন্তু পুরো অংশ একদম, এখানে আমি জানি না ঠিক মাপযোগে কত একর বা কত বিঘা জমি হবে। আপনি দেখছেন পুরো জায়গাটি কিন্তু ভরাট করেছে সিলিকন সিটি নামের একটি এখানে হাউজিং কোম্পানি। আমি যদি একটু আপনাকে দেখাই যে আপনি দেখছেন যে সেই এই যে বাঁকটি, বাঁকের ওপাশে কিন্তু অনেক মালবাহী নৌযান চলছে, কিন্তু বাঁকের যে মাঝখানের জায়গাটা এখানে কমপক্ষে এখানে 50 থেকে 80 একর বা 80 বিঘা জমি তো হবেই, কিন্তু বোঝাই যাচ্ছে অনেক বড় জায়গায়। পুরো জায়গাটা কিন্তু ধীরে ধীরে খুব সুপরিকল্পিতভাবে এই হাউজিং মালিকরা এখানে বালু ভরাট করে এরকম দখল করছে সব জায়গাগুলো। এমনকি কিন্তু তুরাগের পুরো পাশেই শুধু সিলিকন হাউজিংই নয়, আমরা দেখেছি আকাশ নীলা ওয়েস্টার্ন হাউজিং নামে একটা হাউজিং, ঢাকা উদ্যানের আগে তো আপনি জানেন মধু সিটি কিংবা আমিন মোমেন হাউজিং, এমন অসংখ্য হাউজিং কিন্তু তুরাগ এবং এই বুড়িগঙ্গা নদী কীভাবে দখল করে এখানকার যে প্রবাহ, একটি চলমান নদী থাকার কথা, পানি বয়ে যাওয়ার কথা, তা কিন্তু তারা সব বন্ধ করে দিয়েছে। এর কারণে দুটি সমস্যা হচ্ছে, একটি কিন্তু দখল হয়ে যাচ্ছে, পাশাপাশি নদী কিন্তু দূষণও হয়ে যাচ্ছে। তো সে বিষয়টি এখানে আমাদেরকে কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে এখানকার যারা উচ্ছেদকারী বিআইডব্লিউটির কর্মকর্তা, তারা বলছেন যে এই দখলদারদেরকে শুধুমাত্র উচ্ছেদ করলেই আসলে হবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকেই আর্থিক জরিমানা আদায় করে এই নদীগুলোকে আবার পুনরায় প্রশস্ত করার যে উদ্যোগ সেটি তারা নেওয়ার কিন্তু তাগিদ দিয়েছেন। তবে সে বিষয়ে কিন্তু আমরা গত 1.5 মাসেও তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি। কেন দেখিনি বা কেন মামলা করা হচ্ছে না সে বিষয়টা কিন্তু আমরা আপনাকে সঠিকভাবে বলতে পারবো না। তো মোটামুটি এই জোরালো অভিযান চলছে, যেটি আজকে 17তম দিন, আরও প্রায় 9 থেকে 10 দিন চলবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। অপলা। নদীর পাড় অবৈধ দখলমুক্ত করতে চলমান অভিযানের সবশেষ খবর জানাতে সাফার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। আগামীকালও সকাল 10টায় শুরু হবে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ 14টি পদের বিপরীতে লড়ছেন 33 জন আইনজীবী। ভোট দেবেন 7,825 জন। এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেল, আর জয়ের ধারা অব্যাহত রাখতে চায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আইনকে শাসন করার জন্য না, আইনের শাসন স্বার্থেই ভোট দেবে। বিগত কয়েক বছর ধরে বারে কোনো উন্নতি নাই, বসার জায়গা নাই। আইনজীবীরা তাদের বসতে চায়, তাদের উন্নত উন্নয়ন চায় বা পেশাগত মান উন্নয়ন করতে চায়, সেই এগুলো আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি ইনশাল্লাহ
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সকালে তাকে ক্যাবিনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। একই সঙ্গে তাকে নরম খাবার দেওয়ারও সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সিঙ্গাপুরে তার চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডক্টর আবু নাসার রিজভী। গত 5 বছরে জীবন রক্ষাকারী ডায়াবেটিসের ওষুধ ইনসুলিনের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সুনির্দিষ্ট কারণ ছাড়াই বছর বছর দাম বাড়াচ্ছেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। মাত্রা অতিরিক্ত দামের কারণে অসহায় হয়ে পড়ছেন ব্যবহারকারীরা। ওষুধ প্রশাসন বলছে ইনসুলিনের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বিশ্বব্যাপী বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন 2018 সালে তাদের এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে প্রায় 69,25,000 ডায়াবেটিক রোগী রয়েছে, যা 2045 সালে 1 কোটি ছাড়াবে বলেও জানায় সংস্থাটি। আর এই রোগ হলে সুনির্দিষ্ট জীবনযাপনের পাশাপাশি রোগীদের নিতে হয় জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিন। দেশে 7টি ওষুধ কোম্পানি ইনসুলিন উৎপাদন করলেও বিভিন্ন কারণে বিদেশি ইনসুলিনের ওপর নির্ভরতা বেশি রোগীদের। আর এ সুযোগে তারা প্রতি বছর বাড়াচ্ছে এর দাম। ডেনমার্কের প্রতিষ্ঠান নভো নর্ডিক্সের শুধু ভিক্টোজা ইনসুলিনটি গত 1.5 বছরে প্যাকেট প্রতি বেড়েছে প্রায় 1,500 টাকা। ভিক্টোজার দামটা আর নভোমিক্স নভোরেপিডের দাম বাড়াইছে 1 বছরের ভিতরে। নভোরেপিড একবার আর নভোমিক্স একবার, ভিক্টোজা 2 বার বাড়াইছে। আমাদের ভিক্টোজা যেটি, এটি 1 বছরের ব্যবধানে 1500 টাকা বাড়ছে। তবে ইনসুলিনের দাম বাড়ার বিষয়টি অস্বীকার করছে প্রতিষ্ঠানটি। 75% প্রোডাক্টের দাম আমরা গত 5 বছরে কোনো চেঞ্জ আমরা করিনি। আর 15% আরও 15% প্রাইস আমরা গত 1.5 বছরে কোনো পরিবর্তন নিয়ে আসিনি। দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের ভেজাল ইনসুলিনের অভিযোগ করছেন রোগীরা। এইরকম হইলে তো আমরা ভবিষ্যতে তো আমরা তো সাধারণ মানুষ কিনা আমাদের চিকিৎসা করা আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেক সময় শোনা যায় যে সাবানের পানি, সাবানের ফেনা এগুলি ভিতরে ভরা থাকে, তো বাইরের দোকানগুলি থেকে নিলে একটু রিস্কই থাকে। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ইনসুলিনের দাম নিয়ন্ত্রণ নয়, কমানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করতে পারে। একটি ওষুধের মূল্যের যখন তারা নির্ধারণ করে প্রস্তাবনা দেয়, তখন আমরা দেখি সে কি অনেক বেশি চাচ্ছে কিনা। যদি অনেক বেশি চায় বা মূল্যের তারতম্য খুব বেশি হয়, তাকে রিকোয়েস্ট করা হয় যে আপনি একটি সমতায় আসেন, কিন্তু নির্দেশনা আছে স্ব প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হইবে। বাংলাদেশে অর্ধেকেরও বেশি ডায়াবেটিক রোগী নভো নর্ডিক্সের ইনসুলিনের উপর নির্ভরশীল। প্রতি বছরই বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিনের দাম। তবে ওষুধ প্রশাসনের নীতিমালা অনুযায়ী এর দাম নিয়ন্ত্রণ কিংবা কমানোর বিষয়ে খুব বেশি কিছু করার নেই সংস্থাটি। তবে ইনসুলিন ব্যবহারকারীরা বলছেন, সরকারি পর্যায়ে উৎপাদনের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঔষধ প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দুবাই থেকে ভারতে স্বর্ণের বার পাচার করছে আন্তর্জাতিক একটি চক্র। ভারত এসব স্বর্ণের বার থেকে স্বর্ণালংকার তৈরি করে রপ্তানি করছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। গত 3রা ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া 35 কোটি টাকা মূল্যের 700 স্বর্ণের বারের গন্তব্য ভারত ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে গডফাদারদের অবস্থান দেশের বাইরে হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। সম্প্রতি জেলার বীরেশ্বরাই থেকে 600 পিস স্বর্ণের বার সহ গ্রেপ্তার হওয়া দুজনের পাশাপাশি নগরী সিআরবি থেকে 100 পিস স্বর্ণের বার সহ গ্রেপ্তারকৃত দুজনকে দুদফায় 9 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারের গন্তব্য এবং তার সাথে জড়িত গডফাদারদের সম্পর্কে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ অনেকটা নিশ্চিত স্বর্ণের বারের এসব চালান দুবাই থেকে চট্টগ্রাম এসেছে। শেষ পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সীমান্তবর্তী জেলার মাধ্যমে স্থলপথে ভারতে পাচার করা হতো। আসামি যাদেরকে আমরা ধরতে পারি, তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তাদের যে বক্তব্য ইন্টারোগেশনে, তারা এই তাদের লিমিট, তাদের অংশের বাইরে কোনো কিছু বলতে পারে না। তখন অনুমান অনেক কিছু করা গেলেও অনুমান দিয়ে কখনো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এই প্রেক্ষিতে দেখা যায়
যে মূল ব্যক্তিরা অধরা থেকে যায়। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের ব্যবহারকারী হলো ভারতে স্বর্ণ আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়, অথচ স্বর্ণালঙ্কার রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে দেশটি। প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বর্ণালঙ্কার রপ্তানির ক্ষেত্রে ভারতের একটি চক্র চোরাচালানের উপর নির্ভরশীল। আর মধ্যপ্রাচ্যের দুবাই থেকে স্বর্ণের বার পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে তারা। চিটাগাং বন্দর এয়ারপোর্টকে দুইটা রুটকে ব্যবহার করে এই স্বর্ণগুলো ঢাকায় যাচ্ছে। ঢাকা থেকে তারা কোনওয়েতে হয়তো এটা বর্ডার পাস করে এটা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। যেহেতু ওখানে দাম কম, এখানে দাম বেশি, স্বাভাবিক কারণে এটা আসবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যখন আর একটু হায়ার প্রাইস যেখানে যাচ্ছে সেইখান থেকে অটোমেটিক্যালি এটা চলে যাবে। গত কয়েক বছরে শুধুমাত্র চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে 250 কেজির বেশি স্বর্ণের বার। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক স্বর্ণের বার বহনকারী, কিন্তু কখনোই গডফাদারদের আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে যেহেতু এটা পরিবহন হচ্ছে দেশের মধ্যে, এখানে তো আছেই, এর বাইরে এখান থেকে অন্য কোনো দেশে যাচ্ছে কিনা সেটা যখন আবিষ্কার হবে তখন সেটা জানা যাবে যে আর বাইরে কোথাও আছে কিনা। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত 4 জনই জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার অন্তত 12 জন ক্যারিয়ারের নাম বলেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডাকসু নির্বাচন নিয়ে এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত একটি স্থিতিশীল, শৃঙ্খলাপূর্ণ, ভালো একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না এবং সকলকে সেই বিষয়ে যত্নশীল থাকার জন্য অনুরোধ করেছি এবং একই সঙ্গে আমরা বলেছি যে অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ বলেছি যে কথা যে প্রায় 450 আমাদের শ্রদ্ধেয় সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, তাদের যৌথ আন্তরিক প্রচেষ্টায় বহুল কাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচন এবং এই সকলের যে কর্মপ্রয়াস, তাদের আন্তরিকতা, তাদের সময়, শ্রম এবং এই অর্জন, সেগুলোকে অসম্মান দেখানোর যে এখতিয়ার সেটি আমার নেই। তো এগুলো প্রত্যেকটি প্রক্রিয়াই, প্রত্যেকটি কার্যক্রমই যথাযথ রীতিনীতি অনুসরণ করে গৃহীত হবে। ধন্যবাদ। ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দুপুরের সময় আরো থাকছে। কাল ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের সাফ মিশন। সফল টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা কর্তৃপক্ষের। মালয়েশিয়ায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বৈধ অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। প্রতিদিনই তাদের তাড়া করছে ইমিগ্রেশন পুলিশ। বাসা, কারখানায়, শপিং মল, এমনকি বন জঙ্গলেও দিনরাত চলছে সাঁড়াশি অভিযান। এতে আটক হচ্ছেন বৈধ প্রবাসীরাও। বিস্তারিত মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র থাকার পরও প্রতিনিয়ত আটক হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। বর্তমানে মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানির অ্যাপ্রুভাল বন্ধ থাকায় নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই জেলে যেতে হচ্ছে তাদের। দেশটির আইন অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়, সেই মালিক ব্যতীত অন্যত্র কাজ করলেই তাদেরকে অবৈধ হিসাবে গণ্য করা হয়। আর তাই চলমান অভিযানে আতঙ্কে ভুগছেন প্রবাসী শ্রমিকরা। সারাদিনে এত কষ্ট করে কাজ করে যে একবারে আপনার যে রুমে যে একবারে দুটো সাইডে খেয়ে আবার দৌড় মারতে হয় বন জঙ্গলে। সাধারণ প্রবাসী যারা মালয়েশিয়াতে আছে তারা খুবই আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে। কখন কি হয়, পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। দেখলাম ভাত খাচ্ছি, এমন একটা গাড়ি অ্যাম্বুলেন্সের শব্দ পালো, ঝাঁপ মেরে উঠছে থাল নিয়ে, ওই পথে পুলিশ এসেছিল। এর মধ্যে অভিযোগ উঠেছে হাজার হাজার রিঙ্গিত লেবি ফি জমা দিয়েও কাঙ্ক্ষিত ভিসা স্টিকার পাচ্ছেন না শ্রমিকরা। 10,000 রিঙ্গিত দিছি, আমরা 12,000 রিঙ্গিত দিছি, তারপর আমাদেরকে আজকে 5 বছর ব্ল্যাক লিস্ট মেরে দিচ্ছে। পারমিট করতে যাচ্ছি, মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আমরা বিভ্রান্ত হচ্ছি। তবে এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন শ্রম কাউন্সিলর। আমাদের কাছে তো এই ধরনের কোনো তথ্য নাই যে বৈধ শ্রমিকদেরকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। আপনাকে পরীক্ষা করে দেখেন যে বিষয়টা অথেন্টিক কিনা। কি কারণে ভিসা হচ্ছে সেটা ওরা যাদের কাছে জমা দিতে তারা বলতে পারবে।
মালয়েশিয়ায় বসবাসরত অবৈধদের বৈধতায় ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয় গত বছরের 30 জুন। চলতি বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিযানে আটক করা হয় প্রায় 35,000 অবৈধ অভিবাসীকে। যাচাই বাছাই শেষে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় 10,000 অভিবাসীকে। দেশের অর্থনীতিতে বছরের পর বছর অবদান রেখে যাচ্ছে এসব রেমিটেন্স যোদ্ধারা। দেশের উন্নয়নের মহাশক্তি রেমিটেন্স যেমন দেশের জন্য প্রয়োজন, ঠিক তেমনি রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধাও দেখার দায়িত্ব সবার। তাদের প্রত্যাশা বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এসব সমস্যা সমাধানে এগিয়ে আসে তাহলেই উপকৃত হবে এসব শ্রমিকরা। মালয়েশিয়ার সেরাং থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভুটানের বিপক্ষে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে নেপালের বিরাটনগরে অনুশীলন করছে ছোটন শিশুরা। সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে রানার্স আপ হলেও কখনোই শিরোপা জেতা হয়নি বাংলার মেয়েদের। তবে এবার অধরা ট্রফি জয় করেই ঘরে ফিরতে চায় ছোটন শিশুরা। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে নিজেদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করেছেন মারিয়া মৌসুমীরা। নেপালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরিকল্পনা মাফিক খেলে টুর্নামেন্টে এগিয়ে যেতে চায় তারা। এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের শহীদ রংশালা স্টেডিয়ামে। এই মুহূর্তে নেপালে আছেন রিপোর্টার নোমান আব্দুল্লাহ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নোমান, অপলা, আমরা আছি শহীদ রংশালা স্টেডিয়ামের সামনে বিরাটনগরের নেপালে, যেখানে কাল নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এবং বাংলাদেশ যেখানে কাল মাঠে নামবে ভুটানের বিপক্ষে। এই স্টেডিয়ামে আজকে প্রথমবারের মতো বাংলাদেশকে আমরা দেখেছি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, এবং ঘণ্টাখানেক বাংলাদেশ এখানে প্র্যাকটিস করেছে। এই মাঠের সঙ্গে মাঠের পরিস্থিতির সঙ্গে মাঠের যে বলে বাংলাদেশ খেলবে সেই বলে বাংলাদেশ প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল। তো সব মিলিয়ে বাংলাদেশ চেষ্টা করছে তাদের ওয়েদারের সঙ্গে তাদের মাঠের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং গতকালকে যে নেপাল এবং ভুটানের ম্যাচ ছিল, আপনি জানেন যে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দল এসেছিল এবং বাংলাদেশ দল মাঠে বসে খেলা দেখেছিল। অর্থাৎ এই মাঠের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে বাংলাদেশ। আপনি গত কয়েকদিন ধরে আমরা যেটি জানাচ্ছিলাম যে বাংলাদেশের এই যে দলটি, এই দলটির উপর কিন্তু বাংলাদেশের প্রত্যাশা অনেক, কারণ এর আগের সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলেছিল। এবারও বাংলাদেশের সেরকমটাই লক্ষ্য, যেটি গত কয়েকদিন ধরেই প্লেয়াররা, ফুটবলাররা, কোচ, টিম ম্যানেজমেন্ট সবাই আমাদেরকে বলে আসছিলেন। তো সেই লক্ষ্যে কাল বাংলাদেশ মাঠে নামবে, ভুটানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। এবং ভুটান বাংলাদেশের তুলনায় কিছুটা দুর্বল দল হওয়ায় বাংলাদেশ কিন্তু এই ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী। এবং ফুটবলাররা সহ সবাই যেটি বলছিলেন যে ভুটানের বিপক্ষে ম্যাচে মাধ্যমে বাংলাদেশ জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করতে চায়, এবং এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু সহজেই সেমিফাইনালে, অর্থাৎ সরাসরি সেমিফাইনালে চলে যাওয়ার সুযোগ থাকছে। কারণ প্রথম ম্যাচে যেহেতু ভুটান হেরেছিল নেপালের কাছে, সেই হিসেবে বাংলাদেশের কাছেও যদি তারা হারে সেক্ষেত্রে তাদেরকে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে, এবং বাংলাদেশ সেমিফাইনালে সরাসরি চলে যাবে। এবং বাংলাদেশের জন্য আরেকটি যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পরের ম্যাচ, অর্থাৎ নেপালের বিপক্ষে ম্যাচ যেটি 16ই মার্চ অনুষ্ঠিত হবে, সেই ম্যাচকে টার্গেট করে বাংলাদেশ বাংলাদেশ তাদের ভুটানের বিপক্ষে ম্যাচে তাদের সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ প্রস্তুতি সেরে নিতে চায়। বাংলাদেশ দল তাদের পূর্ণ শক্তি নিয়ে কালকে মাঠে নামবে বলে আমরা যতদূর এখন পর্যন্ত জানতে পেরেছি। তো অপলা, এই ছিল আমার কাছে রংশালা স্টেডিয়াম এলাকা থেকে সবশেষ খবরাখবর। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানাতে আমাদের সাথে নেপাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী নোমান আব্দুল্লাহ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী বয়স হলে স্থানীয় স্কুলে ভর্তি নেওয়ার নির্দেশ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, পুনরায় তফসিল ও মামলা প্রত্যাহারের 3 দিনের আলটিমেটাম। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। দুর্নীতি বন্ধ হলে গ্যাসের দাম বাড়াতে হবে না বলছেন বিশেষজ্ঞরা। আবারও দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ গ্রাহক, বিরূপ প্রভাবের আশঙ্কা। তুরাগ দখলমুক্ত করতে সাভারে ভেঙে ফেলা হচ্ছে সিলিকন সিটি ও আকাশ নীলা হাউজিং এর অবৈধ স্থাপনা। দখলদারদের শাস্তি না হলে উচ্ছেদ টেকসই হবে না বলছেন কর্তৃপক্ষ। এবং প্রতি বছর কারণ ছাড়াই বাড়ছে ইনসুলিনের দাম। উৎপাদনকারীরা 1.5 বছরে বাড়েনি বললেও মানতে নারাজ বিক্রেতারা। অসহায় ব্যবহারকারীরা, নির্বিকার ওষুধ প্রশাসন।
এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।